অনবরত সাইবার হামলার শিকার হচ্ছেন দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, এমনকি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের মতো ওয়েবসাইটও। মূলত ইন্টারনেট না থাকা এবং অস্থিতিশীল অবস্থার সুযোগ নিয়ে হ্যাকাররা এই হামলা করছে এবং প্রতিনিয়ত এই হামলায় বাংলাদেশের ইন্টারনেট দুর্বল থাকায় সেটি প্রতিহত করতে বেগ পেতে হচ্ছে। এমন অবস্থা গেল 22শে জুলাই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে আমরা যেটি লক্ষ্য করেছি, সেখানে বাই দ্য রেসিস্ট্যান্স নামের একটি গ্রুপ সেই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে। প্রায় একই সময় রাষ্ট্রীয় কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সেই হ্যাকার গ্রুপ সেটি দখলে নিয়েছে এবং বেশ কিছু বার্তা সেখানে দেয়া হচ্ছিল। মূলত সাইবার হামলাগুলো এসেছে যুক্তরাজ্য থেকে এবং একই সাথে চীন, ভারত, ইউক্রেন এবং হংকং থেকেও আমরা দেখেছি যে এই হামলাগুলো হচ্ছে। এই বিষয়ে কথা বলতে আমরা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সাথে দেখা করেছিলাম। তিনি জানিয়েছেন হামলার প্রস্তুতি ছিল অনেক আগে থেকেই, বিশেষ করে অস্থিতিশীল অবস্থার সুযোগ নিয়ে এবং ইন্টারনেট দুর্বল থাকার কারণে, ইন্টারনেট না থাকার কারণে এই সুযোগটি নেওয়া হয়েছে এবং বাংলাদেশ থেকে নানা তথ্য ডার্ক ওয়েবে নিয়ে যাওয়া হয়েছে। পেলোড তারা পাঠায় রাখছে নতুন করে শুনে, এগুলো সব স্টেশনে আছে। এরা বলে কি ইন্টারনেট দিয়ে এই সমস্ত ইনফরমেশনগুলো তারা হ্যাকারের কাছে পাঠায় দেয়। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকারদের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়েছে, কিন্তু বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, শেয়ার বাজারে প্রতিনিয়তই হামলা হচ্ছে। গেল শুক্র, শনিবার দেশের শেয়ার বাজারের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে এই হামলার, নানা ধরনের হামলার কারণে। এবং এই হামলা যদি দেশের আর্থিক খাতে হয়, এটি কিন্তু ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের, কারণ আপনি আমি জানছি না সেই ইনফরমেশন চলে যাচ্ছে ডার্ক ওয়েবে। যদি এমন দেখেন যে আসলে আপনি ব্যাংকে কোনো লেনদেন করেননি কিন্তু আপনার নামে লেনদেন হয়েছে, সেটিতেও অবাক হওয়ার কিছু থাকবে না যদি হ্যাকার গ্রুপ আর্থিক প্রতিষ্ঠানে এভাবে হামলা চালিয়ে যায়। ব্যাপক আক্রমণ ঘটেছে এবং ইন্টারনেট অফ থাকা মুহূর্তে তারা আসলে সমস্ত আক্রমণের প্রস্তুতি নিয়ে রেখেছে। যখনই ইন্টারনেটটা তাদের সংযোজিত হয়েছে তখনই আমরা দৃশ্যমান আক্রমণগুলো দেখতে পেরেছি। তো অনেকগুলো ব্যাংক আছে বাংলাদেশের, বেশিরভাগ ব্যাংকগুলো আসলে ইন হাউস প্রস্তুতি নেই, তারা কিন্তু আউটসোর্স প্রফেশনাল নেই না। তো যে সকল ব্যাংকগুলো আউটসোর্স প্রফেশনাল নিচ্ছে, যারা আউটসোর্স করে তাদের একটি বিষয় বুঝতে হবে যে তারা কিন্তু প্রফেশনাল বলে, ওই বিষয়ের উপর তারা বিশেষজ্ঞ বলে তারা কিন্তু এই ব্যাপারগুলো ম্যানেজমেন্ট করতে পারে। বৈদেশিক বাংলাদেশি হ্যাকাররা প্রচুর আছে এবং এই কারণে বাংলাদেশি হ্যাকার বলছি, কারণ যথাযথ আর্থিক অযাচিত লেনদেনগুলো, তার বিশেষ করে বিভিন্ন রকম স্টার্ট আপ ডিজিটাল ফিনটেকগুলো ইতিমধ্যে ঘটেছে। যে ঘটনাগুলো তারা ইতিমধ্যে থানায় অভিযোগও করেছে, পুলিশ এর মধ্যে তদন্ত করছে। বিষয়টি হচ্ছে এটি যাতে খুব ম্যাসিভ আকারে না যায় সেই ব্যাপারে যার যার জায়গা থেকে ইতিমধ্যে বিডি সার্ট আমাদেরকে সতর্ক করেছে। এই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন সাইবার হামলার এই সবচেয়ে বেশি হয় রাতের বেলা। মূলত এই সাইবার পরিমাপক সফটওয়্যারে দেখা যাচ্ছে প্রতিনিয়তই হামলা হচ্ছে। রাতের বেলা এটি বেড়ে যায় যখন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমে যায় এবং এর অন্যতম টার্গেট হচ্ছে ব্যাংকগুলো, এবং ব্যাংকগুলো যখন টার্গেট করছে তখন ব্যাংকের নানা ধরনের দুর্বলতা রয়েছে। শুধু ব্যাংক নয়, বাংলাদেশ যখন ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে তখন এই ধরনের হামলা ব্যক্তির তথ্য যেমন চলে যাচ্ছে, রাষ্ট্রের তথ্য কিন্তু চলে যাচ্ছে। এতে আনন্দিত হওয়ার কিছু নেই যে এটি একটি প্রোটেস্ট, কিন্তু এটি প্রোটেস্ট নয়, এটিতে আপনার আমার তথ্য চলে যাচ্ছে, যেই তথ্য দেশের জন্য গুরুত্বপূর্ণ, আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনার আর্থিক লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি স্মার্ট ফরেন্সিক, স্মার্ট পুলিশিং যদি করতে না পারি, তাহলে এই স্মার্ট টেকনোলজি কিন্তু আমাদের পরবর্তীতে সুবিধার থেকে অসুবিধা হবে এবং আমরা সর্বস্ব হারিয়ে ফেলতে পারি। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদের প্রত্যেকটি ঘটনা সুষ্ঠু তদন্ত করা উচিত এবং রাষ্ট্র ইতিমধ্যে ব্যক্তিগত নিরাপত্তা আইন করেছে, ডেটা প্রোটেকশন অ্যাক্ট করেছে, যেটি এখন খসড়া পর্যায়ে আছে, অনুমোদন হবে। এটি অনুমোদিত হলে আমাদের পাবলিক ডেটাগুলো যদি কেউ মিসইউজ করে তাহলে কিন্তু তার ফাইন্যান্সিয়াল পেনাল্টি সহ জেল জরিমানা আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম যখন বন্ধ রয়েছে তখন ভিপিএনের মাধ্যমে আমরা ব্যবহার করছি এই সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনি জানেন কি ভিপিএনের মাধ্যমে আপনার তথ্যগুলো আরও রিস্কি পর্যায়ে চলে যাচ্ছে। ভিপিএন যখনই হচ্ছে একটা নেটওয়ার্কের উপর একটা হাইডিং লেয়ার করে যাচ্ছে এবং সে আপনার গেটওয়েটাকে বাইপাস করছে। সে ধরেন বাংলাদেশের গেটওয়ে ব্যবহার না করে সে হয়তো সিঙ্গাপুরের গেটওয়ে ইউজ করছে কিংবা আরও ইউরোপের কোনো একটা দেশের গেটওয়ে ইউজ করতেছে। তো তখন কিন্তু আপনার ডাটাটা অনেক দূরে ট্রাভেল করতেছে।
এই ট্রাভেলিং টাইমটা বেড়ে যাওয়ার জন্য কিন্তু লেটেন্সি বেড়ে যাবে। তো অনেক সময় যেটা হয় যে ভিপিএন যে কাজটা করে, সে মনে করেন অনেকগুলো ভিপিএন আছে যারা হচ্ছে বাংলাদেশের গেটওয়ে পরিবর্তে হয়তো ইন্ডিয়ার একটা গেটওয়ে ইউজ করতেছে, কিন্তু দেখাচ্ছে কিন্তু অন্য, সে দূরে হয়তো ল্যাটিন আমেরিকার একটা গেটওয়ে দেখাচ্ছে, কিন্তু আসলে সে ইউজ করতেছে আসলে ইন্ডিয়ার একটা গেটওয়ে, কিংবা আরও কাছের আপনার ভুটানের একটা গেটওয়ে, কিংবা শ্রীলঙ্কার একটা গেটওয়ে ইউজ করতেছে, করে সে কিন্তু আপনাকে ভিপিএন সার্ভিসটা দিচ্ছে, ফলে আপনি অনেক ফাস্ট পাচ্ছেন। তো এরকম ঘটনা করতে পারে, সেক্ষেত্রে হ্যাকাররা ওই সুযোগগুলো নিতে পারে। অতিরিক্ত ভিপিএন বা ফ্রি ভিপিএন যদি অতিরিক্ত ইউজ হয় বাস বিচার ছাড়া, তাহলে পুরো নেটওয়ার্কটা হ্যাজার্ড হয়ে যেতে পারে, এবং সেই হ্যাজার্ডের ঝুঁকিতে যে কোনো প্রতিষ্ঠানে পড়তে পারে যারা এই নেটওয়ার্কে যুক্ত আছে। ফলে এখন যেটা খুব জরুরি দরকার আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য, সেটা হচ্ছে যে তাদের নিজস্ব ভিপিএন তৈরি করতে হবে, নিজস্ব ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করতে হবে। বাংলাদেশের সাইবার অ্যাটাকের এখন পর্যন্ত বড় কোনো শাস্তি বা এর দুর্বলতার যারা দায়িত্ব অবহেলা করেছেন তাদের কোনো বিচার হয়নি, যার কারণে এটি আসলে বাংলাদেশের জায়গা থেকে আমরা দুর্বল অবস্থানে রয়েছি। এবং একই সাথে বাংলাদেশের অবকাঠামোগুলো কিন্তু দুর্বলভাবে তৈরি করা হয়েছে, যার কারণে যে কেউ এই হ্যাকিংয়ের জন্য চেষ্টা করলে সেটি সফল হতে পারে। বাংলাদেশের সাইবার নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে, সেটি এখনও বাস্তবায়ন হয়নি। এই নীতিমালা বাস্তবায়ন হলে হয়তো এই ধরনের জায়গায় আমরা প্রোটেকশন দিতে পারবো, এবং তথ্য উপাত্তের সুরক্ষায় প্রতিষ্ঠানকে আরও সচেতন ও পেশাদারী হওয়ার কথাও কিন্তু বলছেন বিশেষজ্ঞরা।